হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। আজকে আমরা নিয়ে চলে এসেছি হিস্ট্রি এমসিকিউ সেশনের লেকচার 8। প্রত্যেক দিনের মতো হাতের কাছে খাতা পেন নিয়ে বসবে, নতুন ইনফরমেশন পেলেই কিন্তু নোট ডাউন করবে। তো বেশি দেরি না করে শুরু করব। প্রথম কোশ্চেন, জৈন ধর্মের 24তম তথা শেষ তীর্থঙ্কর মহাবীর জৈন কোথায় তার দেহ ত্যাগ করেছিলেন? কোথায় দেহ ত্যাগ করেছিলেন? উত্তরটা হচ্ছে পাভাপুরীতে। পাভাপুরীতে দেহ ত্যাগ করেছিলেন। তার পাশাপাশি আমরা আরো দুই একজন তীর্থঙ্করের নাম জেনে নেব। যেমন 23তম তীর্থঙ্কর। 23তম তীর্থঙ্করের নাম হচ্ছে পার্শ্বনাথ। পার্শ্বনাথ পার্শ্বনাথের প্রতীক থেকে অনেক সময় কোশ্চেন দেয়। পার্শ্বনাথের প্রতীক হচ্ছে স্নেক, সাপ। তারপরে 22তম তীর্থঙ্কর। 22তম তীর্থঙ্করের নাম হচ্ছে অরিষ্ঠ নেভি। অরিষ্ঠ নেভি। আচ্ছা, অরিষ্ঠ নেভির প্রতীক চিহ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়। শঙ্খ। শঙ্খ। আচ্ছা, প্রথম অর্থাৎ ফার্স্ট তীর্থঙ্করের নাম থেকেও কোশ্চেন দিয়ে দেয়। ফার্স্ট তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। ঋষভদেব। ঋষভদেবের প্রতীক চিহ্ন ষাঁড়, বুল, ষাঁড়। তো এই সমস্ত তীর্থঙ্করের নাম উল্লেখ করে অনেক সময় কোশ্চেন করে। তো এই নামগুলো তো মনে রাখতেই হবে। আর প্রতীক চিহ্নগুলো থেকেও কোশ্চেন করে। যেমন মহাবীর জৈনের প্রতীক চিহ্ন হচ্ছে লায়ন। লায়ন। নেক্সট, কুশীনগর কেন বিখ্যাত বা কেন আমরা ইতিহাসে কুশীনগর পড়ছি? কুশীনগরে মৃত্যু হচ্ছে কিন্তু গৌতম বুদ্ধের। গৌতম বুদ্ধ মারা যাচ্ছেন, বা মহাপরিনির্বাণ বলা হচ্ছে ওটাকে। গৌতম বুদ্ধ মারা যাচ্ছেন কুশীনগরে। আচ্ছা, বৈশালীর কুণ্ডগ্রামে, অ্যাকচুয়ালি বৈশালী বিহারে অবস্থিত, বিহারের বৈশালীর কুণ্ডগ্রামে জন্মগ্রহণ করেছেন মহাবীর জৈন। মহাবীর জৈন জন্মগ্রহণ করছেন, বার্থ। রাজগৃহ কেন বিখ্যাত? রাজগৃহ হচ্ছে মগধের প্রথম রাজধানী রাজগৃহ। ঠিক আছে, মগধের রাজধানী, মগধের ফার্স্ট রাজধানী। মগধের ফার্স্ট রাজধানী হচ্ছে রাজগৃহ। সেকেন্ড রাজধানী কি ছিল? সেকেন্ড ক্যাপিটাল হচ্ছে পাটলিপুত্র। পাটলিপুত্র। তোমরা নোট ডাউন করে নেবে বাংলাতে, যে বাংলাতে কমফোর্টেবল সে বাংলাতে, আর ইংরেজিতেও তোমরা নোট ডাউন করতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগে কোন জৈন গুরুর শিষ্যত্ব গ্রহণ করে শ্রবণ বেলগোলায় দেহত্যাগ করেন? উত্তরটা হচ্ছে ভদ্রবাহু। ইনি ভদ্রবাহুর সাথে দক্ষিণ ভারতে অর্থাৎ কর্ণাটকে তিনি চলে গিয়েছিলেন। কর্ণাটকের এই শ্রবণ বেলগোলাতে তিনি চলে গিয়েছিলেন, আর সেখানে তিনি মৃত্যুবরণ করেন। কিভাবে? শল্যেখানার মাধ্যমে। শল্যেখানা কি জিনিস? জৈন ধর্মে না খেয়ে মৃত্যুবরণ করার কথাটাকে বলা হচ্ছে শল্যেখানা। স্থূলভদ্র একজন জৈন লিডার ছিলেন, কিন্তু তিনি নেতৃত্ব দান করেছিলেন শ্বেতাম্বরদের, যারা উত্তর ভারতে থেকে গিয়েছিল। এই যে ভদ্রবাহু, ইনি চলে গিয়েছিলেন ইনার অনুগামীদের নিয়ে দক্ষিণ ভারতে। এনাদেরকে বলা হচ্ছে দিগম্বর। আকাশকে এরা নিজেদের বস্ত্র মনে করতো, এই জন্য এরা কোনো রকম বস্ত্র পরিধান করতো না। এদেরকে বলা হচ্ছে দিগম্বর। আর স্থূলভদ্র যাদেরকে নেতৃত্ব দান করেন এবং উত্তর ভারতে যারা থেকে যায় তাদেরকে বলা হতো শ্বেতাম্বর। এনারা সাদা বস্ত্র পরিধান করতেন, শ্বেত বস্ত্র পরিধান করতেন। আচ্ছা, চাণক্যকে এবার কোথায় পাচ্ছি? চাণক্য হচ্ছে চন্দ্রগুপ্ত। এই যে চন্দ্রগুপ্ত মৌর্যকে এক প্রকার সাহায্য করেছিলেন সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য। পলিটিক্যাল গুরু বলা যেতে পারে। চাণক্যের আরো অনেক নাম আছে, সেখান থেকে অনেক সময় কোশ্চেন দেয়, এটা আমরা জেনে নেবো। চাণক্যের নাম তোমরা জানো যে কৌটিল্য। তারপরে বিষ্ণুগুপ্ত। ঠিক আছে, এই দুটো নাম মনে রাখতে হবে, অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে। উপগুপ্ত ইনি ছিলেন বৌদ্ধ সন্ন্যাসী। বুদ্ধিস্ট সেন্ট। এনার প্রভাবে প্রভাবিত হয়ে বা এনার দ্বারা প্রভাবিত হয়ে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ঠিক আছে, অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। নেক্সট, কোন গুপ্ত সম্রাট পশ্চিম ভারতের শকদের পরাস্ত করে বিখ্যাত বিক্রমাদিত্য ও শকারি উপাধি গ্রহণ করেছিলেন? উত্তরটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আমরা আরো দু একটা ইনফরমেশন জেনে নেব গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে। সেটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, এনাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হচ্ছে। আর ইনি গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছেন 319 অথবা 320 ধরা হয়। 319 অথবা 320 খ্রিস্টাব্দে সিংহাসনে বসছেন ইনি। আর সেই সময়েই প্রচলন করা হচ্ছে গুপ্তাব্দ। ঠিক আছে, গুপ্তাব্দ একটা ক্যালেন্ডার,
গুপ্তাব্দ একটা ক্যালেন্ডারের নাম। সমুদ্রগুপ্তকে বলা হচ্ছে ভারতের নেপোলিয়ন। কেন বলা হচ্ছে? এনার সাম্রাজ্য বিস্তারের জন্য। স্কন্দগুপ্ত ইতিহাসে ভীষণ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ইনি হুন আক্রমণ প্রতিরোধ করছেন। হুন অ্যাটাক প্রতিরোধ করছেন, এই জন্য এনাকে বলা হচ্ছে ভারতের রক্ষাকর্তা। ওকে, নেক্সট। দিল্লির কোন সুলতান রাজসভায় বিদ্রোহ দমনে 40 জন তুর্কি অভিজাতদের গঠিত 40 চক্র বা চাহালগানি সম্পূর্ণ ধ্বংস করেছিলেন? উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গিয়াসউদ্দিন বলবন নিজে এই চাহালগানির পার্ট ছিল, আর উনি জানতেন যে চাহালগানি কি কি করতে পারে বা ওদের ইনফ্লুয়েন্স কতটা, সেই জন্য তো উনি সিংহাসনে বসে সবার আগে চাহালগানিকে খতম করেছিল। ঠিক আছে, তো গিয়াসউদ্দিন বলবন হচ্ছে উত্তর। এর পাশাপাশি আমরা জেনে নেব শামসুদ্দিন ইলতুৎমিশ কেন বিখ্যাত বা আমরা কেন ইতিহাসে এনাকে পড়ি। ইনি চালু করেছেন ইকতা প্রথা। ঠিক আছে, ইকতা সিস্টেম চালু করছেন। এর পাশাপাশি ইনি দুটি মুদ্রা চালু করছেন, টঙ্কা, এটা রূপো দিয়ে তৈরি করা হতো, আর জিতল, এটা কপার দিয়ে তৈরি করা হতো অর্থাৎ তামা। ওকে, এই দুটো মুদ্রার নাম মনে রাখতে হবে। তারপরে গিয়াসউদ্দিন বলবন কিছু কিছু পরিবর্তন আনছেন, যেমন প্রথমত ইনি চাহালগানি খতম করছেন, তারপরে ইনি চালু করছেন সিজদা ও পয়বস। সিজদা হচ্ছে মাথা নত করে সেলাম করা, আর পয়বস হচ্ছে শাসক বা সম্রাট বা সুলতানের পদচুম্বন করা। ঠিক আছে, তারপরে আলাউদ্দিন খলজি বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য বিখ্যাত। ইনি 3টি বাজার বা মার্কেট নির্মাণ করেছিলেন। একটা হচ্ছে সরাই-ই-আদল, আরেকটা হচ্ছে সেহনাই-ই-মান্ডি। এই যে মান্ডি, এখানে সাধারণত খাদ্যদ্রব্য কেনা বেচা হতো। তারপরে সরাই-ই-আদল, এখানে হচ্ছে ক্লথ মার্কেট ছিল, এটা ছিল ক্লথ মার্কেট, এটা ছিল খাদ্যশস্য ফুড গ্রেন। আরেকটা ছিল পশু, গরু, কাউ, হর্স বা স্লেভ, দাস, কাউ অ্যান্ড হর্স বেচা কেনা হতো এই মার্কেটে। ঠিক আছে, এই 3টে মার্কেটের নামই মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট, মোহাম্মদ বিন তুগলক কেন বিখ্যাত? মোহাম্মদ বিন তুগলককে বলা হচ্ছে পাগলা রাজা, ম্যাড কিং বলা হচ্ছে। পাগলা রাজা বলা হচ্ছে কেন? প্রথমত ইনি 1327 খ্রিস্টাব্দে তিনি রাজধানী স্থানান্তর করেন দিল্লি থেকে দেবগিরিতে, আবার দেবগিরি থেকে চলে আসছে, অবশ্য দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করার পরে দেবগিরির নাম পাল্টে রাখা হয় দৌলতাবাদ। আবার ওই দৌলতাবাদ থেকে চলে আসছে 1334-এ কোথায়? দিল্লিতে। তার পাশাপাশি তিনি টোকেন কারেন্সি চালু করেছিলেন। প্রতীকী মুদ্রা তিনি চালু করেছিলেন, যেটা পুরোপুরি ফেল হয়ে গিয়েছিল। মানুষ বাড়িতেই কপি করতে শুরু করেছিল, মানে নতুন করে ওই টোকেন কারেন্সিগুলো ছাপাতে শুরু করেছিল, যার কারণে ইনফ্লেশন দেখা গিয়েছিল। তো ওটা একটা ছিল ফেল মিশন। তারপরে ইনি কারাজল বা কারাচিল অভিযান করছেন 1330-এ। কারাচিল বা কারাজল বলা হয়, কারাচিল যেটা আর কি কাশ্মীরে অবস্থিত, রাইট? তো এই সমস্ত ফেল মিশন, আর আইডিয়াগুলো ভালো ছিল কিন্তু এগুলো সবই ফেল হয়েছিল, এই জন্য এনাকে ওয়াইজেস্ট ফুল বলা হয়। ভালো করে এটা লিখে নাও, ওয়াইজেস্ট ফুল, বুদ্ধিমান মূর্খ। ঠিক আছে, আর পাগলা রাজা বলা হয় ম্যাড কিং। এগুলো নোট ডাউন করে নেবে, খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এগুলো। তারপরে কোশ্চেন, 1600 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর লন্ডনে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় তখন ভারতের মুঘল সম্রাট কে ছিলেন? একটু ঘোরানো কোশ্চেন। বিষয়টা হচ্ছে যে 1600 খ্রিস্টাব্দের এই 31শে ডিসেম্বর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করা হচ্ছে ইংল্যান্ডে, লন্ডনে, কিন্তু সেই সময় ভারতের মুঘল সম্রাট কে ছিলেন এটা জিজ্ঞেস করেছে। তাহলে সময়কালটা একটু হিসাব করলে পেয়ে যাবো। 1600 খ্রিস্টাব্দে কে সিংহাসনে বসেছিলেন একটু হিসাব করে নেওয়া যাক। সবার প্রথমে বাবরের সময়কাল 1526 থেকে 1530। তারপরে আকবর সিংহাসনে বসছেন 1556 থেকে 1605 পর্যন্ত, সব এডি অ্যানো ডমিনি অর্থাৎ খ্রিস্টাব্দ। জাহাঙ্গীর 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ পর্যন্ত থাকে। তারপরে শাহজাহান 1627 থেকে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে থাকে। তাহলে 1600 খ্রিস্টাব্দে কে সিংহাসনে ছিলেন? আকবর। ঠিক আছে, আকবর। আচ্ছা, আর দু একটা জিনিস আমরা জেনে নেবো, যেমন আকবরের কিছু কিছু বিষয়। এটা হচ্ছে আকবর জিজিয়া রদ করে দিচ্ছেন, গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট, যে একজন মুসলিম শাসক হয়েও তিনি জিজিয়া রদ করে দিচ্ছেন। এই সালটা হচ্ছে 1564 সাল, এটা খুব ভালো করে মনে রাখবে। তারপরে তিনি 10 সালা ব্যবস্থা চালু করছেন। তার যে অর্থমন্ত্রী টোডরমল, তিনি 10 বছরের হিসাব করে 1580-তে এই ব্যবস্থা চালু করছেন। ঠিক আছে,
আরো কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আছে যেটা আগের দিন বলা হয়েছিল, আশা করি তোমরা সেগুলো নোট ডাউন করে নিয়েছো। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। 1831 থেকে 32 সালে ছোটনাগপুর অঞ্চলে বুদ্ধ ভগত ও জোয়া ভগতের নেতৃত্বে ব্রিটিশদের ভূমি নীতির বিরুদ্ধে কোন আদিবাসী বিদ্রোহ ঘটেছিল? 1831-32 সালে ঘটেছিল কোল বিদ্রোহ। ঠিক আছে, কোল বিদ্রোহ। এই বিদ্রোহের পাশাপাশি আমরা অন্যান্য বিদ্রোহগুলো সম্পর্কেও এখনই জেনে নেবো। সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল, সালটা ভীষণ গুরুত্বপূর্ণ। 1855 থেকে 1856 ধরা হয়। এই দুটো সালই মনে রাখতে হবে, যে কোনো একটা মনে রাখলে হবে না। কোথায় সংগঠিত হয়েছিল? রাজমহল হিল, রাজমহল হিল, রাজমহল পাহাড়, রাজমহল হিলি এরিয়াতে। ওকে, নেক্সট সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সময়কালটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ দেখা যাচ্ছে যে অনেকটা সময় ধরে এই বিদ্রোহটা চলছে। ঠিক আছে, 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল এই সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। অঞ্চল হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এদিকে দিনাজপুর, তারপরে এইদিকে বিহারের পূর্ব সাইডটাতে, তারপরে মুর্শিদাবাদ, বাংলাদেশের ওইদিকে রয়েছে ঢাকা, তারপরে ময়মনসিংহের এই সাইডটাতে। তো এই সমস্ত অঞ্চলে কিন্তু এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। মুন্ডা বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহের সময়কাল 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। মুন্ডা বিদ্রোহের অঞ্চল রাঁচি, রাঞ্চি, রাঁচি যেটা বর্তমানে ঝাড়খণ্ডে। নেক্সট, আচ্ছা, মুন্ডা বিদ্রোহের নেতার নাম বিরসা মুন্ডা, ভীষণ ইজি, তোমরা জানো, বিরসা মুন্ডা। সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা অনেক আছে, এরকম দু একজন নেতা নাম ওখানে পাওয়া যাচ্ছে না, সেই জন্য মোটামুটি অনেক নেতার নামে তোমাদের পড়ে রাখতে হবে, মোটামুটি জেনে রাখতে হবে। সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু মুর্মু, সিধু মুর্মু, সিধু অ্যান্ড কানু মুর্মু, কানু মুর্মু, মুর্মু। কোল বিদ্রোহের নেতা তো এখানে লেখা রয়েছে বুদ্ধ ভগত ও জোয়া ভগত। ঠিক আছে, এই সমস্ত ইনফরমেশন নোট ডাউন করে নেবে। নেক্সট, 1857 সালের মহাবিদ্রোহের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে ভারতের গভর্নর জেনারেল পদে কে আসীন ছিলেন? 1857 সালের মহাবিদ্রোহের সময় কে ছিলেন গভর্নর জেনারেল? উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। ইনি সেই সময় গভর্নর জেনারেল ছিলেন যখন বিদ্রোহ শুরু হচ্ছে, কিন্তু বিদ্রোহ শেষ হচ্ছে তারপরে 1858 এর ঘোষণাপত্র জারি করা হচ্ছে। 1858 এ রানীর ঘোষণাপত্র, মহারানীর ঘোষণাপত্র বলা হয়, মহারানীর ঘোষণাপত্র আসছে। ঘোষণাপত্রের সময় অ্যানাউন্স করা হয় যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটা থাকবে না, তার বদলে কি হবে? ভাইসরয় পদ হয়ে যাবে, ভাইসরয় পদ হয়ে যাবে। আর এই লর্ড ক্যানিংই হচ্ছেন ভারতের প্রথম ভাইসরয়। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, ট্রানজিশনের জায়গা, মনে রাখতে হবে, কোশ্চেন আসতে পারে। লর্ড ক্যানিং হচ্ছেন ভারতের শেষ গভর্নর জেনারেল, আর ইনি হচ্ছেন ভারতের প্রথম ভাইসরয়। ওকে, আচ্ছা, এবার লর্ড ডালহৌসি সম্পর্কে কিছু জেনে নেব। লর্ড ডালহৌসি 1848 এ একটা নীতি চালু করছেন, এটাকে বলা হচ্ছে শর্ত বিলোপ নীতি। শর্ত বিলোপ নীতি ইংরেজিতে বলা হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাপস, ডক্ট্রিন অফ ল্যাপস। এর মাধ্যমে দেশীয় রাজ্যগুলোকে দখল করে নেওয়া হচ্ছিল, যে তোমাদের যদি কোনো পুত্র না থাকে সেই ক্ষেত্রে দত্তক পুত্র নেওয়া যাবে না। ব্রিটিশ সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই দেশীয় রাজ্যগুলোকে নিজেদের দখলে নিয়ে নেবে, শাসন করবে তারপরে। তো এই সমস্ত অজুহাতে দখল করে নেওয়া হচ্ছিল। তো কোন সময়ে কোন কোন দেশীয় রাজ্য দখল করে নেওয়া হয়েছিল এগুলো থেকে পরীক্ষায় ভীষণ কোশ্চেন দেয়, আমরা একটু লিখে নেব। আশা করি তোমরা এটা লিখে নিয়েছো, এটা একটু মুছে দিই এই সাইডে, তাহলে লিখে দিতে পারবো। 1848 এ দখল করা হচ্ছে সাতারা, সাতারা। 1849 এ দখল করা হচ্ছে সম্বলপুর, জয়তপুর, সম্বলপুর, জয়তপুর, জয়পুর নয় কিন্তু, ঠিক আছে, জয়পুর নয়, জয়তপুর। তারপরে 1852 তে দেখা যাচ্ছে যে প্রথমে সাতারা, সম্বলপুর, জয়তপুর, তারপরে 1852 তে উদয়পুর, উদয়পুর। 1853 তে ঝাঁসি, ঝাঁসি। তারপরে 1854 এ নাগপুর। আচ্ছা, তারপরে 1856 এ অযোধ্যা, অবধ বলা হচ্ছে। তো এই সমস্ত স্থানগুলো এই সালে দখল করা হয়েছিল ডক্ট্রিন অফ ল্যাপস এর মাধ্যমে। ভীষণ গুরুত্বপূর্ণ, এই সিকোয়েন্সেই মনে রাখবে, ঠিক আছে, তাহলে ভালো মনে থাকবে। নেক্সট, লর্ড কার্জন কেন বিখ্যাত? এনার সময় হচ্ছে 1905 এ পার্টিশন অফ বেঙ্গল, বঙ্গভঙ্গ, পার্টিশন অফ বেঙ্গল, বঙ্গভঙ্গ করে দেওয়া হচ্ছে। লর্ড কার্জন বাংলা ভেঙে দিচ্ছে, ঠিক আছে, এই অজুহাতে যে বাংলার মতো একটা বড় প্রদেশকে, বাংলার বেঙ্গল প্রেসিডেন্সিটাকে ঠিকভাবে শাসন করা যাচ্ছে না, প্রশাসনিক ইনকনভিনিয়েন্সের জন্য ভেঙে দেওয়া হচ্ছে, যেটা একমাত্র ছিল একটা অজুহাত ছিল। লর্ড রিপন, লর্ড রিপনের সময় খুব ভালো কাজ হচ্ছে, ইনি হচ্ছেন ভারতের সবচেয়ে ভালো একজন ভাইসরয় ছিলেন লর্ড রিপন। এনার সময়ে ইলবার্ট বিল বিষয়টা আসছে। ইলবার্ট বিল বিতর্ক তোমরা পড়েছো,
ইলবার্ট বিল কত সালে আসছেন 1883 তে। তারপরে এনাকে লর্ড রিপনকে বলা হচ্ছে ফাদার অফ দ্য ইন্ডিয়ান ফাদার অফ ইন্ডিয়ান লোকাল সেলফ গভর্নমেন্ট ওকে, ফাদার অফ দ্য ইন্ডিয়ান লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর এই লর্ড রিপনের সময় 1881-এ ভারতের যে আদমশুমারি 10 বছর পর পর হিসাব করার যে সিস্টেমটা সেটা চালু করা হয়েছিল, সেন্সাস চালু হয়েছিল, ঠিক আছে। 10 বছর পর পর যেটা হিসাব করার যে প্রসেস এখন চালু আছে এটা। তো এই সমস্ত ইনফরমেশন নোট ডাউন করে নাও, নতুন যে ইনফরমেশনগুলো সেগুলো তো মুখস্থ করে নেবে নোট ডাউন করার পরে। নেক্সট, 1838 সালে দ্বারকানাথ ঠাকুর ও প্রসন্ন কুমার ঠাকুরের উদ্যোগে কলকাতায় গঠিত ভারতের সর্বপ্রথম রাজনৈতিক চরিত্রের সংগঠন কোনটি ছিল? উত্তরটা হচ্ছে ল্যান্ড হোল্ডার সোসাইটি, 1838-এ তৈরি করা হয়েছিল, 1838-এ। তারপরে এই যে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, এটা তৈরি করা হয়েছিল 1851-এ, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে এই ল্যান্ড হোল্ডার সোসাইটি প্লাস সেই সময় একটা সোসাইটি তৈরি করা হয়েছিল বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। এই বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি আর ল্যান্ড হোল্ডার সোসাইটি যুক্ত হয়ে যাচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। কত সালে? 1851 সালে। খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট এবং ট্রানজিশনের একটা জায়গা। তারপরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আর এই ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের মধ্যে খুলিয়ে ফেলানো যাবে, ঠিক আছে। তো ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তৈরি করা হচ্ছে 1876-এ, কার দ্বারা? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের দ্বারা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, দুই জায়গায় দুই রকম দেখতে পারো, ব্যানার্জি দ্বারা। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, আগেও বলেছি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ইংরেজরা সারেন্ডার নট বলে রাখতেন, প্রথমত উচ্চারণ করতে পারতো না, এই জন্য। পুনা সার্বজনিক সভা, এটা তৈরি করা হচ্ছে 1870-তে। কারা তৈরি করছেন? এম.জি. রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে, জি.ভি. যোশী, এই নাম দুটো লিখে নেবে, খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টগুলো। নেক্সট, 1917 সালের কলকাতা অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন? প্রথম মহিলা সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন? উত্তর হচ্ছে অ্যানি বেসান্ট জি, 1917 সালের কলকাতা অধিবেশন, রাইট। সরোজিনী নাইডু, ইনি হচ্ছেন প্রথম ভারতীয় সভাপতি কংগ্রেসের, 1925 সালের কানপুর অধিবেশনের সভাপতি হচ্ছেন সরোজিনী নাইডু। ইনি হচ্ছেন প্রথম ভারতীয়, মানে প্রথম মহিলা যিনি প্রথম ভারতীয় মহিলা একজন ছিলেন, তিনি সভাপতি হচ্ছেন 1925 সালে। কিন্তু যদি বলে প্রথম মহিলা সভাপতি তাহলে হবে অ্যানি বেসান্ট। যদি জিজ্ঞেস করে প্রথম ভারতীয় মহিলা সভাপতি, সরোজিনী নাইডু। কনফিউশনের একটা জায়গা, ভালো করে বুঝে নাও তাহলে হয়ে যাবে। নেলি সেনগুপ্ত কেন বিখ্যাত? এর আগে হয়তো তোমরা নাম শোনোইনি, কিন্তু ইনি হচ্ছেন তৃতীয় মহিলা সভাপতি কংগ্রেসের, 1933-তে ইনি হচ্ছেন সভাপতি। ওকে, খুব ভালো করে মনে রাখবে। নেলি সেনগুপ্ত ছিলেন যতীন্দ্র মোহন সেনগুপ্তের স্ত্রী, যতীন্দ্র মোহন সেনগুপ্তর স্ত্রী ছিলেন নেলি সেনগুপ্ত। স্পেলিংটা হচ্ছে এইরকম, NELLIE, নেলি। তার কারণ ইনি কিন্তু ভারতীয় ছিলেন না, NELLIE, ইনি ভারতীয় ছিলেন না, ঠিক আছে। কাদম্বিনী গাঙ্গুলিকে পাওয়া যাচ্ছে 1890-র এই যে কংগ্রেসের সভা, সেই সভাতে ইনি প্রথম মহিলা হিসেবে বক্তৃতা দেন, ঠিক আছে। ফার্স্ট ফিমেল যিনি কংগ্রেসের সভাতে লেকচার দিয়েছিলেন। আর এটাও জেনে রাখো, এই কাদম্বিনী গাঙ্গুলি হচ্ছেন দুইজন ভারতীয় মহিলার মধ্যে একজন যারা গ্র্যাজুয়েটেড ছিলেন, প্রথম গ্র্যাজুয়েটেড এবং প্রথম ডক্টর হয়েছিলেন, ঠিক আছে। তাদের মধ্যে একজন হচ্ছেন কাদম্বিনী গাঙ্গুলি, আরেকজন হচ্ছেন চন্দ্রমুখী বসু। খুব সুন্দর করে পয়েন্টগুলো লিখে নেবে, তার কারণ একটা বইতে এক জায়গায় সব এই সমস্ত ইনফরমেশন একত্রে তোমরা পাবে না। অনেক বই, অনেক সোর্স পড়ার পরেই কিন্তু এই সমস্ত ইনফরমেশন থেকে এক জায়গায় করা যাচ্ছে। নেক্সট, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় থাকার সময় 1904 সালে ডারবানের কাছে তার অনুগামীদের সামাজিক ও আধ্যাত্মিক প্রশিক্ষণের জন্য কোন আশ্রম প্রতিষ্ঠা করেন? উত্তরটা হচ্ছে 1904-এ প্রতিষ্ঠা করেন ফিনিক্স ফার্ম। টলস্টয় ফার্মও তিনি তৈরি করেন আফ্রিকাতেই, সাল হচ্ছে 1910। আর এই যে ফিনিক্স ফার্ম 1904। এইবার ঘুলিয়ে যাই স্টুডেন্টের মধ্যে, ঘুলিয়ে ফেলে যে ফিনিক্স ফার্ম কত সালে আর টলস্টয় ফার্ম কত সালে, মনে রাখার সহজ উপায়। এখানে টলস্টয়ের মধ্যে টল শব্দটা রয়েছে, টল মানে লম্বা, তা
এই যে 04 মানে 4 মিটার আর 10 মানে 10 মিটার, কোনটা বেশি লম্বা? 10 অবশ্যই বেশি লম্বা। তো টলস্টয় ফার্ম 1910, এইভাবে মনে রাখা যায়, পরীক্ষায় অনেক কনফিউশন হবে না, রাইট? আচ্ছা, সবরমতী আশ্রম গান্ধীজি তৈরি করেছিলেন কত সালে? আচ্ছা, এটা ভারতবর্ষের একটা আশ্রম, নিশ্চয়ই তোমরা জানো। এবার কত সালে তৈরি করেছিলেন এটাও দেখো কতটা সহজ মনে রাখা। গান্ধীজি ভারতবর্ষে এসেছিলেন কত সালে? 1915 সালে। তারিখ মনে আছে? 1915 সালের 9 জানুয়ারি। এই দিনটাকেই তো আমরা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করি। তার কারণ গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে দেশে ফিরে এসেছিলেন এই ডেটে, 1915 সালের 9 জানুয়ারি। আর এই 1915 সালেই তিনি তৈরি করেছিলেন কিন্তু সবরমতী আশ্রম। কোথায়? গুজরাটে। সেবাগ্রাম আশ্রম গান্ধীজি তৈরি করছেন কত সালে? 1936 সালে। 1936 সালে এটা তিনি তৈরি করছেন মহারাষ্ট্রতে, ঠিক আছে? মহারাষ্ট্রতে তিনি তৈরি করছেন, মহারাষ্ট্রের ওয়ার্ধাতে, রাইট? আচ্ছা, এটা তো তোমরা জানো যে সবরমতী আশ্রম গুজরাটের আহমেদাবাদে তৈরি করেছিলেন। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আহমেদাবাদের এই সবরমতী আশ্রম থেকেই তিনি 1930 সালে কিন্তু ডান্ডি অভিযান শুরু করেছিলেন, ঠিক আছে? গুরুত্বপূর্ণ, পরে আসবে এই সমস্ত অনেক কাহিনী। তো তোমাদের জন্য কিছু কোশ্চেন, এই কোশ্চেনগুলোর উত্তর তোমরা প্রত্যেকটা উত্তর যদি দিতে পারো তাহলে জেনে নিও যে তোমার প্রিপারেশন ভালো আছে। আর একটু পুশ করলে, আর একটু রিভিশন করলেই তুমি একটা জায়গা করে নিতে পারবে। প্রথম কোশ্চেন, প্রথমে কমিউনিস্ট পার্টি কোথায় গড়ে তোলা হয়েছিল? অবশ্যই ভারতে তো নিশ্চয়ই হবে না, তার কারণ কোশ্চেনটা এতটাই ইজি তো হবে না তাহলে। আচ্ছা, নেক্সট, 1938 সালে কংগ্রেসের বিখ্যাত হরিপুরা অধিবেশন কে সর্বসম্মতিক্রমে কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন? তারপরের কোশ্চেন, 1906 সালের 30শে ডিসেম্বর ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ বা অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রধান আয়োজক বা প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই তিনটে কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আশা করি তোমরা প্রত্যেকটা পয়েন্ট বা গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টগুলো বলা হয়েছে সেগুলো নোট ডাউন করে নিয়েছো এবং নতুন ইনফরমেশন যেগুলো পেয়েছো সেগুলো তো পরে অবশ্যই মুখস্থ করে নেবে। এইরকমই আরো অনেক ক্লাস আসবে। আর আজকের ক্লাস তো এই পর্যন্তই। থ্যাংক ইউ।